নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বন্ধুরা আমি উপস্থিত হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব এশিয়া কাপের আনসিলেক্টেড 11, অর্থাৎ এশিয়া কাপে যে সমস্ত প্লেয়াররা সিলেক্ট হয়নি ইভেন 15 ম্যান স্কোয়াডে, তাদেরকে বাদ দিয়ে ভারতীয় টিম কি আরেকটা আনসিলেক্টেড 11 তৈরি করতে পারে? সেখানে কি জায়গা হবে সরপঞ্চ সাহেব শ্রেয়াস আয়ারের? কেএল রাহুল কি জায়গা করে নেবে, নাকি ভুলে যাওয়া প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা পাবো সেই জায়গায়? তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল টপিকে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এশিয়া কাপে ভারত যে 15 ম্যান স্কোয়াড সিলেক্ট করেছে, তাদেরকে বাদ দিয়ে ভারতের পাইপলাইন কি এতটাই শক্তিশালী যে তাদেরকে বাদ দিয়ে একটা আনসিলেক্টেড 11 বা আনসিলেক্টেড 15 আমি সিলেক্ট করব, যে সমস্ত প্লেয়াররা সিলেক্টেড হয়নি এই এশিয়া কাপের 15 জন মেম্বারে? আসলে ভারতের সাপ্লাই লাইন, ভারতের এই টি-20 ফরম্যাট টিম এতটা শক্তিশালী যে অনায়াসেই আমরা 2-3টে টিম তৈরি করতে পারি, যেটা একটা বিশাল বড় হেডেক হয়েছিল অজিত আগারকার এবং নির্বাচক মণ্ডলী। কোন প্লেয়ারকে তারা নেবে, কোন প্লেয়ারকে বাদ দেবে, সেটাই তারা ভেবে উঠতে পেরেছিল না। আমরা সকলেই জানি এশিয়া কাপের জন্য ভারতের 15 ম্যান স্কোয়াড অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এবং সেই টিম অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ভয়ঙ্কর। আমরা সকলে আশা করব সেই টিম যেন এশিয়া কাপ টুর্নামেন্ট জয়লাভ করে এবং আরও একবার যেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের হাতে এশিয়া কাপের যে ট্রফি, সেই ট্রফি যেন আমরা সকলে দেখতে পাই। কিন্তু আজকের আমার যে টপিকটা সেটা একটু অন্যরকম। এশিয়া কাপের যে 15 জন সিলেক্টেড হয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি প্লেয়াররা কারা কারা হতে পারে যে এশিয়া কাপের একটা আনসিলেক্টেড 15 আমি তৈরি করতে চলেছি। সেই আনসিলেক্টেড 15-এ আমার প্রথম যে মেম্বার হবে সেই মেম্বার হলো নান আদার দ্যান দ্য সোয়াস ব্যাকলিং লেফট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, এই যশস্বী জয়সওয়ালকে আমি অবশ্যই রাখবো আমার আনসিলেক্টেড 15 ম্যান স্কোয়াডে এবং প্রথম প্লেয়ার ওপেনার ফার্স্ট চয়েস। কারণ আমরা সকলেই জানি যশস্বী জয়সওয়াল টি-20 ফরম্যাটে কতটা ভয়ঙ্কর। ইভেন এটা একটা আশ্চর্যজনক বিষয় যে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে যশস্বী জয়সওয়াল ছিল, যেখানে কন্টিনিউটি একটা বড় ফ্যাক্টর হয়, কিন্তু হয়তো যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে সেটা ম্যাটার করে না। তাই যশস্বী জয়সওয়ালকে সিলেক্টররা এশিয়া কাপের যে মূল স্কোয়াড সেখানে তারা নেয়নি, কিন্তু আমি অবশ্যই রাখবো যশস্বী জয়সওয়ালকে আমার প্রথম চয়েস ওপেনার হিসাবে। তার সঙ্গে ওপেন করবে ঋতুরাজ গায়কোয়াড়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে, যাকে সিলেক্টররা প্রায় ভুলেই গেছে। কেন ভুলে গেছে জানি না, যদিও আইপিএলে তিনি চোটপ্রাপ্ত প্লেয়ার ছিল। অথচ তারপরে কিন্তু গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা অসাধারণ শতরান করে। তা সত্ত্বেও সিলেক্টররা কেন জানি না বারবার ভুলে যায় এই ঋতুরাজ গায়কোয়াড়কে। তো আমার সেকেন্ড ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তাহলে কি একটা লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেড দুই ওপেনার জুটি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 3 নম্বরে অবশ্যই থাকবে কামাল লাজবাব রাহুল। এই 3 নম্বরে এমন একটা প্লেয়ার আমি সবসময় টিমে চাইব যে হচ্ছে অনেক ধরনের খেলা খেলতে পারে। দ্যাট মিন্স যখন খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তখন ক্রিজে কিছুটা থিতু হতেও সময় নেয়, থিতু হতে পারে, অর্থাৎ ম্যাচটাকে পেশ করতে পারে। আবার যখন দরকার হয় অ্যাটাকিং ক্রিকেট খেলার, তখন কেএল রাহুল অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে। তাই আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার কেএল রাহুলকে আমি রাখবো 3 নম্বর পজিশানে। এই কেএল রাহুল যদিও একটা উইকেট কিপারের অপশান খুলে দেয়, কিন্তু আমি কেএল রাহুলকে দিয়ে উইকেট কিপিং করাবো না, কারণ আমার যে টিম সিলেক্টেড হবে তাতে আরও অনেক উইকেট কিপার থাকছে। 4 নম্বরে অবশ্যই থাকবে দ্য সরপঞ্চ সাহেব। হ্যাঁ, সেই সবথেকে ডিসকাসড নেম ইন এশিয়া কাপ স্কোয়াড, শ্রেয়াস আয়ার। এই শ্রেয়াস আয়ার কেন যে এশিয়া কাপের মূল স্কোয়াডে সুযোগ পেল না সেটা আমরা জানি না। হয়তো কোনো পার্টিকুলার রিজন, হয়তো কোনো অপছন্দ, হয়তো তাকে বাদ দিয়ে দিয়েছে এশিয়া কাপের মেন স্কোয়াড থেকে। কিন্তু আমি অবশ্যই রাখবো এই শ্রেয়াস আয়ারকে আমার 4 নম্বর পজিশানে, আমার আনসিলেক্টেড 15-এ। এবং শুধু থাকবেই না, এই সরপঞ্চ সাহেব হবে আমার আনসিলেক্টেড 15-এর অধিনায়ক। 5 নম্বরে থাকছে ঋষভ পান্ত। দেখুন, এই ঋষভ পান্তের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ যখন
এশিয়া কাপের স্কোয়াড অ্যানাউন্স হয় তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে অজিত আগারকারকে ঋষভ পান্ত কি চোটের জন্যই আপনারা সিলেক্ট করলেন না? তখন কিন্তু অজিত আগারকার স্পষ্ট বলে দেন ঋষভ পান্তকে নিয়ে তারা কিন্তু টি-20 ক্রিকেটে ভাবছিলই না, এবং যে সমস্ত প্লেয়ারকে নিয়ে তারা ভাবছিল তাদের সকলেই ছিল ফিট। তাই ঋষভ পান্ত যে থিংস অফ স্কিমে নেই এটা অনেক পরিষ্কারভাবেই বলে দিয়েছিল অজিত আগারকার। কিন্তু আমার টিমে থাকবে ঋষভ পান্ত একজন উইকেট কিপার হিসাবে, এবং এই 11-এ উইকেট কিপার হিসাবে আমি গণ্য করব ঋষভ পান্তকে। একজন অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যানকে আমি চান্স দেবো 5 নম্বরে। আর 6 নম্বরে অবশ্যই থাকবে হার্দিক পান্ডিয়ার মতোই সেম প্লেয়ার NKR, নীতিশ কুমার রেড্ডি। এই নীতিশ কুমার রেড্ডি অনেকটা হার্দিক পান্ডিয়ার মতো রোল প্লে করে, যেমন বল হাতে ভয়ঙ্কর তেমনই ব্যাট হাতে ভয়ঙ্কর। যদিও হার্দিক পান্ডিয়ার মতো বোলিংয়ে এখনও অনেক ইমপ্রুভ করতে হবে হার্দিক পান্ডিয়ার লেভেলে পৌঁছাতে গেলে, এবং ব্যাটিংয়েও হার্দিক পান্ডিয়া অনেক এগিয়ে। কিন্তু যেহেতু আমি আনসিলেক্টেড 15 ম্যান স্কোয়াড করছি, সেখানে আমার 6 নম্বর পজিশানে অবশ্যই থাকবে নীতিশ কুমার রেড্ডি। কেমন টিমটা তৈরি হচ্ছে বন্ধুরা একটু বলুন তো। 6 নম্বর পর্যন্ত আমি পুরো প্রপার ব্যাটসম্যান নিলাম, আর 7 নম্বর আর 8 নম্বর এইখানে আমি ঢোকাবো 2 জন স্পিনারকে, লেফট আর্ম স্পিনার এবং রাইট আর্ম অফ স্পিনার, অর্থাৎ ক্রুনাল পান্ডিয়া, দ্য বিগ পান্ডিয়া ব্রাদার। এবং 8 নম্বরে অবশ্যই থাকবে ওয়াশিংটন সুন্দর। কারণ এইবারের IPL সিজনে যেরকম পারফরমেন্স করেছে কুনাল পান্ডিয়া, আমি ডেফিনেটলি কুনাল পান্ডিয়াকে সিলেক্টেড করব একজন স্পিনিং অলরাউন্ডার হিসাবে। ব্যাট হাতে যথেষ্ট ভয়ঙ্কর এবং বোলিংয়ে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, সেটা আমরা এইবারের IPLই দেখতে পেয়েছি। আর 8 নম্বরে অবশ্যই থাকবে ওয়াশিংটন সুন্দর। তাহলে একজন ব্যাটিং অপশানও যেমন খুলে যায় এবং একজন অফ স্পিনার অপশানও আমরা পেয়ে যাই প্লেয়িং 11-এ। তাই 8 নম্বর পর্যন্ত কিন্তু আমরা ব্যাটসম্যান পেয়ে যাচ্ছি, অর্থাৎ ব্যাটিং যে মজবুত করার দরকার থাকে, আমি 8 নম্বর পর্যন্ত প্রপার ব্যাটসম্যান পেয়ে যাচ্ছি। ইভেন আমি 3টে অলরাউন্ডার পেয়ে যাচ্ছি, একজন ফাস্ট বোলার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং 2 জন স্পিনার অলরাউন্ডার কুনাল পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর। 9 নম্বরে আমি রাখবো রবি বিষ্ণইকে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যুগবেন্দ্র চাহালকে কেন রাখবো না। দেখুন, যুগবেন্দ্র চাহালের কিন্তু IPL পারফরমেন্স এই লাস্ট সিজনে খুব একটা ভালো নয়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটা ম্যাচে শুধুমাত্র ভালো পারফরমেন্স করেছিল। তাই বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে আমি যুগবেন্দ্র চাহালের থেকে এগিয়ে রাখবো রবি বিষ্ণইকে, অর্থাৎ 9-এ চান্স পেল রবি বিষ্ণই। এবং 10 এবং 11-তে থাকবে আমার 2 ফাস্ট বোলার, প্রসিদ্ধ কৃষ্ণা, IPL-এর পার্পেল কাপ হোল্ডারকারী এই প্রসিদ্ধ কৃষ্ণা থাকবে 10 নম্বরে, এবং 11-তে থাকবে দ্য DSP মোহাম্মদ সিরাজ। অবশ্যই এই 11 জনকে আমি সিলেক্ট করব আনসিলেক্টেড 11-এ। একবার বলুন তো কেমন হলো এই প্লেয়িং 11টা? একটা গান টিম নয় তো, একদম পারফেক্ট টিম। মানে কোনো অংশে এই টিমকে কিন্তু খাটো করে দেখা যাবে না। অত্যন্ত ভয়ঙ্কর টিম এই 11 জন। শুধু তাই নয়, আমি আরও 4 জনকে সিলেক্টেড করব আমার আনসিলেক্টেড 15-এর জন্য। 12 নম্বরে থাকবে একজন ব্যাকআপ ব্যাটসম্যান, সেটা সাই সুদর্শন। কারণ 2025 IPL-এর অরেঞ্জ ক্যাপ হোল্ডারকারী সাই সুদর্শনকে অবশ্যই রাখবো আমি আমার টিমে 15 জনের স্কোয়াডে। অর্থাৎ 12-তে আমি চান্স দিলাম সাই সুদর্শনকে, এবং সঙ্গে থাকবে অবশ্যই রিয়ান পরাগ। রিয়ান পরাগ 15 ম্যান স্কোয়াডে নেই, রিজার্ভ প্লেয়ার আছে এশিয়া কাপের মূল স্কোয়াডে, কিন্তু তাকে আমি রাখলাম আমার 13 নম্বর পজিশানে। এবং 14-তে থাকবে অবশ্যই 14তম প্লেয়ার হিসাবে ধ্রুব জুড়েল। কারণ আমি একজন উইকেট কিপারকে অবশ্যই ব্যাকআপ হিসাবে রাখবো। অনেকেই বলতে পারেন ঈশান কিষানকে কেন রাখলেন না। দেখুন, ঈশান কিষান সাধারণত ওপেনার ব্যাটসম্যান। আমার যেহেতু ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড় আছে, ইভেন যদি দরকার পড়ে আমি KL রাহুলকে দিয়ে ওপেন করাতে পারি, তাই আমি মিডিল অর্ডারে ঋষভ পান্তের ব্যাকআপ হিসাবে রাখলাম ধ্রুব জুড়েলকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি রাখবো একজন ফাস্ট বোলারের ব্যাকআপ, সেটা আর কেউ নয়, লেফট আর্ম খালিল আহমেদ। এইবারে খালিল আহমেদের পারফরমেন্স কিন্তু খুব ভালো। হ্যাঁ, একটা তুলনামূলকভাবে আপনি বলতে পারেন জস দেওয়ালকেও রাখতে পারতাম, কিন্তু আমি রাখলাম খালিল আহমেদকে, কারণ খালিল আহমেদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি জস দয়ালের থেকে, এবং এইবারের IPL-এও অসাধারণ পারফরমেন্স করেছে। তাই এই রকম হচ্ছে আমার একটা 15 ম্যান স্কোয়াড। এবার আপনারা বলুন বন্ধুরা কমেন্ট করে, এই 15 ম্যান কি কোনো অংশে কম হলো আমাদের এশিয়া কাপের সিলেক্টেড 15 ম্যানের সঙ্গে? আমি মানছি এশিয়া কাপের যে মূল 15 একাদশ নির্বাচিত হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। বুমরা আছে, সূর্যা আছে, তিলক বর্মা আছে, অভিষেক শর্মা আছে, সঞ্জু স্যামসন, শুভমন গিল, অসাধারণ টিম। বাট এই ধরনের যখন আমি ব্যাকআপ টিম তৈরি করতে পারি, একটা ফার্স্ট 15 স্কোয়াড ছাড়াও আরও একটা 15 স্কোয়াড,
ইভেন সেখানে আমি প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং এবং প্রিয়াংশ আরিয়া, ভিপরাজ, আশুতোষ শর্মা, এদের তো নামই আমি সিলেক্ট করতে পারছি না, কোনো অপশানই নেই। তাই এখানে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাতে হবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। এই ইন্ডিয়ান সাপ্লাই টিম, ইন্ডিয়ান সাপ্লাই ম্যানেজমেন্ট, বিসিসিআই এবং ডোমেস্টিক ফরম্যাট এবং বিসিসিআইয়ের যে সাপ্লাই লাইন কতটা সুন্দর, ভারতীয় ক্রিকেট যে কতটা মজবুত, ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন যে কতটা ইমপ্রুভ, কতটা শক্তিশালী, সেটা বোঝা যায় এই রকম স্কোয়াড থেকে। যখন আমি একটা প্রপার 15 যে সিলেক্টেড হয়েছে তাদেরকে বাদ দিয়েও যখন আমি আরও একটা 15 ম্যান স্কোয়াড নির্বাচিত করছি, সেটা কিন্তু কোনো অংশে কম নয়। তাই ধন্যবাদ জানাতে হয় ভারতীয় ক্রিকেটকে, ধন্যবাদ জানাতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই ধরনের সাপ্লাই লাইন আমাদের সামনে পরিবেশন করার জন্য। তাই বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আমার ছিল এইটুকুই। কেমন হলো এই আনসিলেক্টেড 15? এই আনসিলেক্টেড 15 কি অন্যান্য দেশের 15 ম্যান স্কোয়াডের থেকে কোনো অংশে কম? একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার এই আজকের প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।